আজকে 30শে জানুয়ারি 2026। আমি দাঁড়িয়ে আছি ভিড়ে ঠাসা হাওড়া রেলওয়ে স্টেশনের বাইরে। এখন ঘড়িতে বাজে বিকেল 5:30। আশপাশে ভিড় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভিড়। এই সময় বহু দূরপাল্লার গাড়ি ছাড়ে। আমি আজকে ট্রাভেল করব 27575 হাওড়া কামাখ্যা নতুন যেটা বন্দে ভারত স্লিপার, সেই গাড়িটিতে। আমি কমার্শিয়াল রানের প্রথম দিন আসার সুযোগ পাইনি। আমার ইচ্ছে ছিল যবেই যাই ফার্স্ট ক্লাস এসিতে ট্রাভেল করব, তো অনেকগুলো দিন পরে ফার্স্ট ক্লাস এসির টিকিট পেয়েছিলাম। যাই হোক, অনেক কথা বলবার আছে, দেখি কোন প্ল্যাটফর্মে দেয়। সব থেকে বড় যেটা বিষয় হচ্ছে হাওড়া এনজেপির যেদিন ফার্স্ট বন্দে ভারত এমনি চেয়ার কারের ট্রেনটি ইনগরেট হয় তখনও আসার সুযোগ পাইনি। আমরা তো ইনগরাল রানে ডাক পাইনি। আমাদের মতো ক্রিয়েটার যারা নিজেদের খরচ করে ভিডিও করছে, আশা করি একটা নিউট্রাল ভিউ আপনাদের সামনে রাখতে পারবো। চলুন ভিতরে প্রবেশ করি। কি অভিজ্ঞতা হচ্ছে, আমাদের ফার্স্ট ক্লাসের জার্নি কেমন, ওভারঅল ট্রেনটি কেমন, তার সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। যা দেখতে পাচ্ছি বোর্ডে অলরেডি হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার দিয়েছে। আজকে ছাড়বে হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আশা করি ট্রেনও এতক্ষণে দিয়ে দিয়েছে। চলুন। এই নতুন উদ্বোধন হওয়া হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার নিয়ে এখন সবার মধ্যে উন্মাদনা তুঙ্গে। আগামী অনেকগুলো দিন কিন্তু এই গাড়িটিতে কোনো টিকিটই নেই, সব ওয়েট লিস্টের টিকিট। আর আমরা 6 নম্বরে প্রবেশ করছি, আর এখনই কিন্তু বন্দে ভারতের আলোটাও দেখা যাচ্ছে। আমি যদিও আজকে গোটা জার্নিটা করব না, আমি কিন্তু এই যে হাওড়া বন্দে ভারত স্লিপারে যাচ্ছি, আমি যাব এনজেপি অবধি। আমি এনজেপিতে গিয়ে পৌঁছবো রাত 1:40 নাগাদ। এবং আজকের আমার ভিডিওটা লক্ষ্য থাকবে যে আপনারা যারা এরকম রাত্রিবেলা গিয়ে পৌঁছবেন এই গাড়িটিতে, তারা কি করতে পারেন ওয়ান্স ইউ রিচ এনজেপি। কারণ অত রাত্রিবেলা তো খুব স্বাভাবিক কারণেই আপনি পাহাড়ে উঠবেন না। তো আপনার কাছে অপশান কি আছে সেই দিকগুলো তুলে ধরবার চেষ্টা করব। প্ল্যাটফর্ম নাম্বার 6 প্রবেশ করছে হাওড়া থেকে কামাখ্যাগামী বন্দে ভারত স্লিপার। ঝকঝকে পরিষ্কার একটা ট্রেন, দারুণ দারুণ। ট্রেনের কালারটা দেখুন। ট্রেনটি প্রবেশ করার পরেই দেখছি প্রথমে সব এসি 3 টিয়ারের কোচগুলো আছে। এই ট্রেনটিতে টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 11টা থার্ড এসি, 4টে 2 এসি, একটা ফার্স্ট ক্লাস। এবং সেই ফার্স্ট ক্লাসটিতেই আজকে আমরা যাব। ট্রেনে যে খাবার সার্ভ হবে সেগুলো লোড হওয়ার জন্য প্রস্তুত। এই ট্রেনটিতে একটা যেটা সুবিধে, থার্ড এসি হোক, সেকেন্ড এসি হোক কিংবা ফার্স্ট ক্লাস, সবেতেই কিন্তু খাবার একই রকম, তাই খাবার নিয়ে কোনো চিন্তা নেই। ট্রেনটি দেখতেই এত ভাল লাগছে না, ঝকঝকে তকতকে, একটা দারুণ লুক অ্যান্ড ফিল করেছে ট্রেনটা। থার্ড এসির কোচগুলো ক্রস করবার পরে এটা হচ্ছে A1 কোচ, এই ট্রেনের সেকেন্ড এসি কোচ। আমাদের H1 আশা করি আরেকটু আগে হবে। একদম মাঝামাঝি জায়গায় এসে আমরা এসি ফার্স্টের কোচটাকে দেখতে পেলাম। চলুন চটপট উঠে আপনাদের ট্যুরটা করিয়ে দিই। এই হচ্ছে এসি ফার্স্ট ক্লাসের ফার্স্ট ইমপ্রেশন। ঢুকে একটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট দেখতে পাচ্ছি, এদিকে টকব্যাক ইউনিট, একদম অন্যরকম একেবারেই অন্যরকম। যাই হোক, এই কূপটা খালি আছে, প্রথমে একটু কূপটা ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর অন্যান্য অংশ নিয়ে যাচ্ছি। আমার আজকে কেবিনে পড়েছে। কূপটায় প্রথমেই যে জিনিসটা চোখে পড়ছে সেটা হচ্ছে চেঞ্জ অফ কালার্স। আমরা যারা LHB কোচে গিয়ে গিয়ে অভ্যস্ত, কালারটা তো অবশ্যই অন্যরকম লাগছে। সিটগুলো বেশ চওড়া, মানে ব্যাকরেস্টটা এখন তোলা আছে, তাতেই দেখুন নিচের বসবার জায়গাটা কতটা। এটাকে ফেলে নিলে তো শুতে আরোই সুবিধে হবে। এখানে প্রচুর লাইটিংয়ের ব্যবস্থা করেছে, নিয়ন লাইটস টাইটস দিয়েছে দেখছিলাম। অবশ্যই ফার্স্ট এসির মতো এখানে রোলার ব্লাইন্ডস আছে, এইরকম রোলার ব্লাইন্ডস আছে ফর প্রিভেসি। আর এখানে ওয়াটার বটল হোল্ডার আছে, মোবাইল হোল্ডার আছে। প্রত্যেকের
ইন্ডিভিজুয়ালি চার্জিং এবং রিডিং লাইটস দেখতে পাচ্ছি, এসি ভেন্ট আছে, আর এবং সামনে এই যে টেবিলটা ওনারা দিয়েছেন জিনিস রাখবার জন্য, সেখানেও কিন্তু বটল হোল্ডারে আলাদা করে জায়গা আছে। সামনে একটা মিরর, অ্যাটেন্ডেন্টকে কল করবার জন্য এখানে একটা সুইচ, আর ইন্টেরিয়ার্সটা খুবই সুন্দর। যেটা নতুনত্ব এই ট্রেনের সেটা একটু দেখিয়ে দিই আপনাদের। আর যাতে আপার বার্থে উঠতে সুবিধে হয়, এখানে কিন্তু এখন একটা প্রপার সিঁড়ি পাবেন। মানে এলএইচবি কোচগুলোতে আগেও ছিল, বাট ইট হ্যাজ ইমপ্রুভড, এটুকু বলবো। একটা বেশ ভালো হ্যান্ডরেল পাবেন, যেটাকে ধরে ওপরে উঠতে পারেন। আর লবিটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, আমাদের কেবিনেও যাই এবার। আরেকটা জিনিসও দেখছিলাম, এই ভিজিবিলিটি কন্ট্রোল স্ক্রিনটা আপনাদের দেখানোর ইচ্ছে ছিল, বাট যেটা জানতে পারলাম, এই দরজাটা কিন্তু অন্যান্য এলএইচবি কোচে কি হয়, আপনি উঠে নিজের মতো বন্ধ করে দিলেন, বাট এক্ষেত্রে এটা খানিকটা অটোমেটেড। যে ট্রেন চালু না হলে কিন্তু এটাকে বন্ধ করারও কোনো জায়গা নেই। আর বেডরোলস এখন যেটা দিচ্ছে ফার্স্ট এসিতে দেখিয়ে দিই, এই কম্বলের কালারটাও নতুন ইন্ডিয়ান রেলওয়েজের ক্ষেত্রে। বেশ কাভার পরিয়ে দিচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গায়ে চাপা দেওয়ার কম্বল পাবেন। আর এখানে আছে বালিশ। ভালো, ফার্স্ট এসিটা বেশ ভালো লাগছে, মানে ওয়ার্থ দ্য প্রাইস। এই ট্রেনটি আজকে হাওড়া থেকে ছাড়বে বিকেল 6:20-তে। কামাখ্যায় এর পৌঁছানোর টাইম হচ্ছে কাল সকাল 8:20-তে। আপনারা যারা কামাখ্যা যাবেন বা কামাখ্যায় নেমে গৌহাটি যাবেন, তাদের জন্যই কিন্তু এই ট্রেনটা সব থেকে কার্যকরী। আপনারা যারা এনজেপি যাবেন বা নিউ কোচবিহার যাবেন, স্পেশালি অ্যাজ আ ট্যুরিস্ট, তাদের কিছু লুপ হোলস আছে, সেগুলোর ব্যাপারে ধীরে ধীরে কথা বলবো। আমি যেরকম এনজেপিতে যখন নামবো, এই ট্রেনটা পৌঁছবে এনজেপিতে রাত 1:40-এ, 10 মিনিট একটা স্টপেজ আছে। ওই রাত্রিবেলা আমি কিন্তু ইচ্ছে করেই জানি এরকম একটা সিনারিও হবে, তাই আমি নিজের জন্য এনজেপি স্টেশনে রিটায়ারিং রুম বুক করে রেখেছি। 500 টাকা খরচ পড়েছে, মানে সিঙ্গেল ডরমেটরি। তো সেটার বুকিং প্রসেস বা অন্যান্য জিনিস, সেটার গুণগত মান কি, সেগুলোও ধীরে ধীরে তুলে ধরবো। এই ট্রেনটির ব্যাপারে আরও কয়েকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদের একটু দিয়ে দিই। আমি এই ট্রেনটি মোটামুটি ফার্স্ট ক্লাসের যে টিকিট কেটেছি, তার ভাড়া পড়েছে ওই অ্যাপ্রক্সিমেটলি 2300 মতো। খুব একটা যে তারতম্য আছে তা নয়। মানে আমি এর আগে এলএইচবি কোচে বহুবার গেছি, দার্জিলিং মেল বলুন, পদাতিক। আমি এর আগে এই হাওড়া টু এনজেপি জার্নি তো কম করিনি, বা বলা উচিত শিয়ালদা টু এনজেপি জার্নি কম করিনি। উত্তরবঙ্গ, পদাতিক, কাঞ্চনকন্যা, দার্জিলিং মেল, এখানে ভাড়াটা বেড়েছে ধরুন ওই 150 টাকা, 180 টাকা মতো। তার মধ্যে আপনি একটা খাবার তো পাচ্ছেনই, আপনার মনোমতো খাবার পাচ্ছেন কিনা সেটা পরের বিষয়, বাট খাবার তো পাচ্ছেন। এবং আরেকটা যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই ট্রেনটি ওভারঅল গুণগত মান অনেক বেটার। এইটুকু তো অ্যাফোর্ড করাই যায়, বা এইটুকু হাইক ইজ জাস্টিফাইড আর কি। 5 to 6% হাইক। ট্রেনটা সিকিউরড অনেক বেশি, ট্রেনটায় ভাইব্রেশন কম হয়, আমি অন্যান্যদের ভিডিও দেখে যা বুঝলাম। তো সব দিক থেকে ভালো একটি ট্রেন। সাধুবাদ জানাই এরকম প্রয়াসকে, ভারতীয় রেলকে আগে নিয়ে যাওয়ার। তো আমার তো খুব ভালো লাগছে। আমি আনফর্চুনেটলি আজকে কুপটা পাইনি, কুপ পেলে আরেকটু প্রাইভেসিতে শ্যুট করতে পারতাম। আমাদের এই যে পাশে যেখানে আমার সিট পড়েছে কেবিনে, সেখানে একটা পরিবার উঠেছেন অলরেডি, বাকি 3টে সিট তাদেরই। তারা একদম দেখলাম হাওড়া থেকে কামাখ্যা অব্দিই যাবে। তো তাদের যতটা কম ডিস্টার্ব করে এই ভিডিওটা করা যায়, সেটাই লক্ষ্য। লবিটাও কিন্তু খুব সুন্দর লাগছে, দুর্দান্ত লবিটা। এই ফার্স্ট এসির কুপে আলোর খেলাটা দেখাই। 4টে সুইচ, এসএল, সিএল, আইএল, এনএল। কোনটা বন্ধ করলে বা জ্বালালে কোনটা কি চেঞ্জ হচ্ছে একটু দেখে নিই। আগে এসএলটা নেভালে এই ছোটোটা বন্ধ হলো, সিএলটা বন্ধ করলে আহা হা, যেন মনে হচ্ছে কোনো একটা ক্রুজের মধ্যে উঠেছি। কি লুক অ্যান্ড ফিল দেখুন, ডিম লাইটস, এইরকম করেই রাত্রিবেলা শোয়া যায়। খুব সুবিধা হয় যদি হাজব্যান্ড ওয়াইফ ট্রাভেল করে, তাহলে তো অন্য কারোর ওপর কোনো ডিপেন্ডেন্সি থাকে না। আপনাদের ঠিক যে লাইটিং থিম বা মুডটা ভাল লাগে সেভাবে করে রাখতে পারেন, ওই চড়া আলোটার প্রয়োজনই পড়ছে না। রুফ লাইটসগুলো সত্যিই খুব সুন্দর। আর এটাকেও যদি অফ করি আইএলটা, তাহলে আরেকটা স্টেজ আর কি, পুরো নীল হয়ে গেল, হলুদ ভাবটা চলে গেল। আর ফাইনালি হচ্ছে এনএল বলে, সেটা হচ্ছে এই নীল আলোটাকেও বন্ধ করার জন্য। দারুণ দারুণ, খুব ভালো ব্যবস্থাপনা করেছে। আই জাস্ট হোপ যে লোকজন জিনিসটাকে মেনটেন করে রাখে। যে কোনো ভালো জিনিস রেল যখন উপহার দিচ্ছে, সেটিকে তার ঠিক ফর্মে রাখা কিন্তু আমাদের মতো প্যাসেঞ্জারদের দায়িত্ব। আর এখানে আরেকটা ওই হালকা আপনার কোনো কোট থাকলে বা ছোট ব্যাগ থাকলে সেটাও ঝোলাতে পারেন আর কি।
বাকি মোটামুটি ফার্স্ট এসি যেরকম হয় সেরকমই, আলাদা করে বিরাট কিছু বলবার নেই। যে জিনিসটি দেখাবো সেটা ট্রেন চালু না হলে দেখানো সম্ভব নয়, সেটা হচ্ছে এই নতুন ভিজিবিলিটি কন্ট্রোল স্ক্রিনটা। চলুন চট করে ভিড় হয়ে যাওয়ার আগে ফার্স্ট এসির যে নতুন ওয়াশরুমের কনফিগারেশন ওনারা করেছেন, অত্যন্ত উন্নত মানের ওয়াশরুম, তো সেগুলো আপনাদের একটু দেখিয়ে আনি। বন্দে ভারত নিয়ে সবার একটা কমপ্লেন ছিল যে বাথরুমে ঢুকে হাত ধুতে হতো, এই নতুন কনফিগারেশনে অ্যাটলিস্ট কিন্তু সেই প্রবলেমটা আর নেই। এখানে ওয়েস্টার্ন স্টাইলের একটা টয়লেট দেখছি কেউ ব্যবহার করছে, পরে আসবো। লবিটার ও মাথায় কিন্তু আশা করি আরও টয়লেটস আছে। পাশাপাশি ওয়েস্টার্ন আর ইন্ডিয়ান স্টাইলের ওয়াশরুম, বাইরে একটা ওয়াশ বেসিন আছে, এখানে বোধহয় অ্যাটেন্ডেন্টদের বসবার জন্য আলাদা করে সিট, এদিকে আবার একটা আয়নাও আছে। এটা হচ্ছে একটা ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লাইট লাইক ওয়াশরুমস আর কি। এখানের ভিতরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই, জায়গা তো ছোট ন্যাচারালি। এখানে একটা ওই টাওয়েল টাওয়েল রাখবার জন্য হ্যাঙ্গার, এখানে একটা বড় আয়না, এদিকে একটা ওয়েস্টার্ন টয়লেট আছে, বেসিন, হ্যান্ড ওয়াশ ডিসপেন্সার একটা আছে, অটোমেটেড হ্যান্ড ড্রায়ার আছে। এখানে যদি কারোর মোবিলিটি ইস্যু থাকে এটাকে ধরে উঠতে বা বসতে পারেন, তো ভালো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। আর কি চাই, ট্রেনের ওয়াশরুম টিপটপ আছে। এই বন্দে ভারত স্লিপারটিতে টোটালে দুটোই এরকম কূপ আছে, বাকি সমস্ত কিছুই কিন্তু কেবিন। টোটাল যেহেতু অকিউপেন্সি 24টা, তার মানে যেটুকু আন্দাজ করতে পারছি 5টা কেবিন আছে আর কি, 4-5-এ 20টা লোক। আর এরকম কূপ যেহেতু দুটো, মানে 2x2 4, সেইখানেই টোটাল কাউন্টটা 24-এ গিয়ে দাঁড়াচ্ছে। ব্যাক সাপোর্টটাকে নামিয়ে দেওয়ার পর কিন্তু সিটটা যথেষ্ট চওড়া এবং বসেও ভালো কমফর্ট আছে, ভালো বলতে হয়। এবং ফার্স্ট এসিটা জায়গায় জায়গায় কিন্তু সিসিটিভি দিয়ে রিগড, মানে আপনার সিকিউরিটির জন্য এই ব্যবস্থাগুলো ভালোই করা হয়েছে। এই ট্রেনটি হাওড়া থেকে ছাড়বার পরে এনজেপি পৌঁছানোর আগে যে ইন্টারমিডিয়েট স্টপেজগুলি নেবে সেগুলির ব্যাপারে আপনাদের একটু বলে দিই। হাওড়া থেকে ছাড়বার পর প্রথম দাঁড়াবে ব্যান্ডেল, ব্যান্ডেলের পরে দাঁড়াবে এই ট্রেনটি নবদ্বীপ ধামে, তারপর কাটোয়া, তারপর আজিমগঞ্জ, নিউ ফারাক্কা, মালদা টাউন, আলুয়াবাড়ি রোড জাংশন হয়ে নিউ জলপাইগুড়ি জাংশনে পৌঁছাবে। যেরকম বললাম রাত 1:40 আমি নেমে যাব, পরে গাড়িটি চলতে থাকবে। তারপরে দাঁড়াবে জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও জাংশন, রঙ্গিয়া জাংশন, এবং কালকে সকালে 8:20 গিয়ে পৌঁছবে কামাখ্যা জাংশনে। সবার সুবিধের জন্য এই জিনিসগুলো বড় ভালো। ইন্ডিভিজুয়ালি আপনি চার্জিং পোর্টস পাচ্ছেন, রিডিং লাইট পাচ্ছেন, এবং টাইপ সি, USB-A সেগুলোরও কিন্তু মোবাইল চার্জিংয়ের জন্য আলাদা করে পয়েন্ট করা। এটাকে বলছে আপনি মোবাইল প্লাস ল্যাপটপ চার্জার হিসেবে ব্যবহার করতে পারেন। এদিকে এসি ভেন্টগুলোও দিয়েছে ফর ইন্ডিভিজুয়াল প্যাসেঞ্জার্স। তো অনেক নতুনত্ব জিনিস চোখে পড়ছে। এটা ফার্স্ট এসি কোচের আরেকটা ওয়াশরুম। এই ওয়াশরুমটা সত্যি দেখবার মতো, এরকম পর্দা দিয়ে ঘিরে একটা আলাদা শাওয়ার এরিয়া। নিশ্চয়ই জল আসছে, আমি আর খোলার রিস্কটা নেব না, আমি ভিজে যাব তাহলে। মাদিকে ওয়াশ বেসিন এগেন লাইক দি আদার ওয়াশরুম। অবশ্যই ওয়েস্টার্ন টয়লেটের তো জায়গা আছে। এখানে সম্ভবত বাচ্চাদের নিয়ে যদি কেউ আসেন, ডায়াপার চেঞ্জ করাতে হয় বা অন্যান্য কিছু, তাহলে এইটারও কিন্তু একটা ফ্যাসিলিটি পাবেন আর কি। কি না করেছে এইটুকু একটা ট্রেনে, সত্যি থামস আপ। আমি আজকে এই যে 2300 টাকা মতো দিলাম ধরুন ট্রেনের জার্নিটার জন্য, এরপরে আবার 500 টাকা দিয়ে ডরমিটরিতে থাকবো। এই টাকা স্পেন্ড করলে কিন্তু আমার মোটামুটি ফ্লাইটের টিকিটস হয়ে যাচ্ছিল। কালকে সকালে ইন্ডিগোর প্লেনটা 7:45-এ ছাড়ে বোধহয়, যেটা কলকাতা বিমানবন্দর থেকে। সেটা ওই আমি যখন ফার্স্ট চেক করেছিলাম 2400 টাকায় পাওয়া যাচ্ছিল। তো এই বন্দে ভারত স্লিপারের এক একটা সময় কিন্তু কম্পিটিশন বিমানের সঙ্গে, কারণ ভাড়াটা কাছাকাছিই পড়ে যাচ্ছে এখন। কিছু সময়, আমি বলছি না সারা বছর জুড়ে, বাট কিছু সময় কিন্তু বিমানের ভাড়াটাও 2300-2400 টাকায় নেমে আসে, যখন ডিম্যান্ডটা কম থাকে। স্পেসিফিক্যালি এনজেপি যার জন্য আমি এই কথাটা বলছি, কখনোই গৌহাটি বা কামাখ্যার বিষয়টি, আমি যেহেতু জার্নিটা এনজেপি অবধি করছি তাই সেই বিষয়টাকেই তুলে ধরার চেষ্টা করছি। আমি এই জিনিসটার এক্সপিরিয়েন্সটা নেব বলেই কিন্তু এবার ফ্লাইটের লোভটা ছেড়ে ট্রেনে যাচ্ছি।
আর সব কটা লাইট দেখালাম। আরেকটি লাইট যেটা আছে সেটা হচ্ছে এই STL লাইট, সেটা হচ্ছে এই উইন্ডোর সেকশনটাকে ইলুমিনেট করবার জন্য। ঘড়িতে বাজে 6:20, একদম পারফেক্ট টাইমে হাওড়া থেকে আমরা ডিপার্ট করলাম কামাখ্যা জাংশনের উদ্দেশ্যে। আমার তো কেবিনে সিট অ্যালটেড হয়েছে, তো আমাদের কেবিনটা একটু ঘুরিয়ে দেখাই। বেশ আলো ঝলমলে একটি কেবিন। LHBর কেবিনগুলোর থেকে প্রথমত উইডথ অনেকটা বেশি, এটা তো প্রথমেই চোখে পড়ছে। সিটসগুলো ন্যাচারালি অনেক বেশি কমফোর্টেবল, যদিও কুপে আপনাদের যে জিনিসগুলি দেখিয়েছি তার সঙ্গে ফিচারগতভাবে বিরাট একটা কোনো তফাৎ নেই, শুধু এটাই তফাৎ যে এখানে 4 জন আর ওখানে 2 জন। আর আমাদের ট্রেন ছাড়বার পরে এই প্রত্যেককে কিন্তু এই জিনিসটি দিল, একটা কাপ আর একটা 1 লিটারের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের বটল। একটু ঘুরিয়ে দেখিয়ে দিই কি এক্সপেক্ট করতে পারেন ইফ ইউ আর অ্যালটেড আ কেবিন। এখানে একটা আয়না, ওই লাইট কন্ট্রোলসগুলো একই রকম যেটা একটু আগে দেখাচ্ছিলাম, সেই 4টে করে সুইচ আর কি লাইট কন্ট্রোলের জন্য। এবং আপনাদের ছোটোখাটো মাল বা কোট রাখবার জন্য এখানে একটা হুক পাবেন। আর প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য যেরকম অন্যান্য ট্রেনেও হয়ে থাকে সবই দিয়েছে, বেডরোল ভালো। ওপরে বটল হোল্ডার আছে। একটাই জিনিস মিসিং যেটা আমার চোখে পড়লো, আমি জানলাম ওনাদের থেকে, যেটা ওনারা দেননি এখনও, কেবিনেও নেই কুপেও নেই, সেটা হচ্ছে কোনো ডাস্টবিন নেই। কোনো কিছু ফেলতে হলে সেই বাইরে গিয়ে ফেলতে হচ্ছে। তো এই একটা জিনিসই ড্রব্যাক চোখে পড়লো, আশা করি ইমপ্রুভ হবে। আর আমি যেটুকু শুনেছি, ওনারাও আমার সঙ্গে যারা আছেন কো প্যাসেঞ্জার তারাও এসছেন আর কি, কামাখ্যা থেকে এই জার্নিটা করে ফেলেছেন অলরেডি। তো আলাদা করে তো কোনো স্ন্যাক্স কিছু দিচ্ছে না। স্পেসিফিক্যালি এই রাতের জার্নিটায় আমরা হয়তো খানিকক্ষণ পরেই ডিনার পেয়ে যাব, ভেজ ডিনার, আপনারা জানেন সে নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। তো আমি সেটাই ওনাদেরও বলছিলাম যে আমি ব্যক্তি মানুষ হিসেবে ভেজ একটা বেলা খেতে আমার কোনো অসুবিধা নেই, একটা ট্রেন জার্নি করছে এটুকু তো মানিয়ে নেওয়াই যায়। এবং ভেজ খাবার যদি সুস্বাদু হয় এবং সেটা যদি খাবার মতো অবস্থায় থাকে তাহলে কি প্রবলেম আছে। আর নো ফুডের কোনো অপশন নেই। এমনকি এটাও বলে রাখি, আমি দেখছিলাম টিকিটের ব্রেকআপটা আর কি, প্রাইসিং ব্রেকআপ, কেটারিংয়ের জন্য কিন্তু আলাদা করে কোনো চার্জও ওনারা নেননি। তো আপনি খাবারটা প্রত্যাখ্যান অবশ্যই করতে পারেন, বাট নো ফুড বা ননভেজ ফুডের আপাতত কোনো অপশান নেই। শোনা যাচ্ছে ননভেজ ফুড ইন্ট্রোডিউসড হবে মেবি বাই নেক্সট উইক, তখন যারা আসবেন তারা সেই পার্টটা কভার করতে পারবে। আপাতত আজকে আমরা ডিনারে কি পাবো অবশ্যই দেখাবো। জার্নি আপাতত ভীষণ কমফোর্টেবল, ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল ঢুকবে। যেটা দেখে ভালো লাগলো, মানে পেড সার্ভিস হলেও কিন্তু আপনি চা বা কফি নিতে পারেন। কফি 27 টাকা, চা 18 টাকা। দাদা গ্রিন টি বা এইসব জিনিসও রেখেছো? বাহ, কি কি অপশানস আছে এটা, বাহ বাহ বাহ। না আমি দামের জন্য বলছি না, আমি জাস্ট অপশান, না অপশানগুলো দেখছি আর কি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ফার্স্ট এসি তো দেখালাম, 2 এসিরও একটা ট্যুর দিয়ে নিই। 2 এসিটাও খুবই ভালো করেছে। এখানে একটা ছোট মিনি প্যান্ট্রি চোখে পড়ছে, বটল কুলার আছে। এখানে ওনারা চা কফির বানানোর সরঞ্জাম এখানে সব রেডি করছে, এই রকম কিছুটা 2 এসি। পর্দাগুলো মাথা থেকে একদম পা অবধি, ইমপ্রুভড ল্যাডার ক্লাইম্ব আপ টু দি আপার টিয়ার, ভালো। যদিও খাওয়া দাওয়া বা এইসব বিষয়ে অন্যান্য কোনো বিরাট তফাৎ নেই, তবে আমি 3টে মানে কোচই তো ঘুরলাম, 3rd এসি, 2 এসি আর ফার্স্ট ক্লাস। 3rd এসিটা বড্ড ক্লাটার্ড লাগছে, আমি জানি না কেন, অনেকটা সেই 3rd ইকোনমির কোচগুলোর মতো লাগছে। তো আমার মনে হয় এখানে ঠিকঠাক আপগ্রেডসগুলো বোঝার জন্য আপনাকে মিনিমাম 2 এসি অ্যাভেল করতে হবে। 2 এসিতে কিন্তু মানে সত্যি বোঝা যাচ্ছে যে মানে উই হ্যাভ মুভ টুয়ার্ড সামথিং বেটার। এই 3rd এসিটা আমার একান্ত ব্যক্তিগত মত, ইটস জাস্ট অ্যান ইমপ্রুভড মানে 3rd ইকোনমি আর কি, মানে ইফ ইউ আস্ক মি। আপাতত ব্যবস্থাপনা খুবই ভালো। ট্রেনটার সব থেকে যে জিনিসটা আমার নজরে পড়ছে সেটা হচ্ছে ভাইব্রেশনস প্রায় নেই, ইটস ভেরি স্টেবল, খুব স্মুথ যাচ্ছে। LHB কোচে যে জার্ক হয় সেটা একদম ফিল হচ্ছে না।
এই ট্রেনের আমি বলছি আসল মধুকরায় আছে ফার্স্ট ক্লাসে। ফার্স্ট ক্লাসের জার্নিটা একবার করবেন, আমার তো ভীষণ ভালো লাগছে। আপাতত খাবার দাবার নিয়ে আমি সত্যিই খুব একটা আগ্রহী নয়। আমার যদি নো ফুড অপশন থাকতো আমি হয়তো নো ফুডই করতাম। আমরা কতই তো রাতের ট্রেনে যাই, দার্জিলিং মেল, মেল পদাতিক এক্সপ্রেস, তাতে তো খাবার থাকেই না। রাত্রির বেলার এইটুকু জার্নিতে খাবারটা খুব একটা কিছু ম্যাটার করে না সত্যি কথা বলতে। যদি ধরুন দুরাত্রি এরকম ট্রেন হয় বা অ্যাটলিস্ট আপনাকে 35-36 ঘন্টা থাকতে হচ্ছে ট্রেনে, সেক্ষেত্রে ম্যাটার করতে পারে। বাট এক্ষেত্রে যদি খাবার নাও নেন, বাড়ি থেকে কিছু নিয়ে আসেন, হাত চলে যায় অনায়াসে। এই হচ্ছে সেই ভাইরাল ভিজিবিলিটি কন্ট্রোল বাটনটা। এটা প্রেস করলে বাইরেটা দেখা যাচ্ছে, আবার অফ করলে গোজ ব্যাক টু ইটস হেজি স্টেট আর কি। তো যেরকম বলছিলাম, এই স্বয়ংক্রিয় দরজাটা কিন্তু তখনই বন্ধ করতে পারবেন যখন ট্রেন ইজ ইন মোশন, যখন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। যেরকম আমরা হাওড়াতে এসে তো প্রায় আধ ঘন্টা 40 মিনিট আগেই ট্রেনটা দিয়ে দিয়েছিল, তখন কিন্তু দরজা বন্ধ করা যাচ্ছে না। তো যদিও আমার যদি ব্যক্তিগতভাবে বলেন, কোনোদিন এটা মনে হয়নি যে কার্টেন্সটা নিয়েও খুব একটা কিছু সমস্যা হচ্ছিল। এটার একটা ড্রব্যাক আছে, সেটা যদি রাত্রিবেলা সম্ভব হয় আপনাদের দেখাবো। যখন সমস্ত কেবিনের বা এই রুমের সব লাইট নিভে যাবে, তখন বুঝতে পারবেন যেটা এখানে হবে হচ্ছে একটা আলোর সোর্স কিন্তু সবসময় থেকে যাবে, কারণ এটা আপনি ঢাকবার কোনো উপায় নেই, বিকজ দের ইজ নো কার্টেন্স কাভারিং দিস। তো আপনার একটা আলো কনস্ট্যান্ট ঢুকবে। এটা আমি একজনের অন্য ভিডিওতেও দেখলাম। এই ভিতরে আর কেবিনের এই সমস্ত লাইটস কিন্তু অফ করা যায়। অন্য যে ফার্স্ট ক্লাসের অ্যারেঞ্জমেন্টস হয় সেখানে আপনারা দেখেছেন কার্টেন্স থাকে, তো সেখানে ঢেকে যায়, বাইরের আলোটা আসে না। বাট এখানে কিন্তু এই ডিম যে একটা লাইট সোর্স, সেটা থেকেই যাবে। এখানে আপনি লাইক মোস্ট আদার মডার্ন ট্রেনস টয়লেটের অকিউপেন্সিটাও কিন্তু দেখতে পাচ্ছেন, যে দুটো টয়লেট আছে। যদি রেড মার্ক হয় দ্যাট মিনস ইটস অলরেডি অকুপাইড। এখন যেরকম দুটোই খালি। অন্যান্য বন্দে ভারতের মতো এখানেও কিন্তু নেক্সট স্টপ কত দূরে, এখন ট্রেনের স্পিড কত, সেগুলি বারবার ডিসপ্লে হচ্ছে। যদিও ফ্রি অফ কস্ট নয়, তবে এনাদের যারা কেটারিং সার্ভিসটা দেখছেন তাদের বললে কিন্তু, আমি যেরকম বললাম টমেটো স্যুপও দিয়ে গেল, 20 টাকা মাত্র খরচ। আপাতত একটা কফি, একটা স্যুপ এগুলো পেলাম। ডিনার ওনারা 8টার আগে সার্ভ করবে না, তো ভালোই, মুখ চালানোর জন্য কিছু না কিছু পাবেনই আর কি গোটা জার্নিটা। ডিনার এসে গেল। এখনো বোধহয় টেবিল নেই না গো কিছু? টেবিল আছে, ঠিক। ট্রেন নবদ্বীপ ধাম ঢোকার আগেই আমাদের ডিনার ওনারা সার্ভ করে দিয়ে গেছেন। কি কি পেলাম আজকের ডিনারে আপনাদের একটু দেখাই। এই মেনুটা আমার মনে হয় ভেরিয়েবল, রোজ পাল্টাতে যাচ্ছে। আজকে যেটা পেলাম সেটা একটু দেখিয়ে দিই। আজকে ওনারা দিয়েছেন হচ্ছে একটা এই ভেজ পোলাও, ডাল আছে, পনিরের তরকারি আছে, আলু ভাজা আছে, মিষ্টি আছে, পরোটা আছে এবং কাটলেরি দিয়েছিলেন, আর এখানে একটা মিক্সড পিকেল আছে, এইটুকুই। দই বা আইসক্রিম এ জাতীয় এখনো তো কিছু দেননি, জানি না পাবো কিনা, পেলে অবশ্যই বলবো। দুটো জিনিস বারবারই বলছি আমার মিসিং মনে হচ্ছে, যেটা এরকম প্রিমিয়াম ট্রেনে থাকলে হয়তো ভালো হবে আর একটু এনহ্যান্সড হবে এক্সপিরিয়েন্সটা। সেটা হচ্ছে এই যে আমরা ধরুন বসে আছি, এই কেবিনে কোথাও কিন্তু কোনো টেবিল নেই এই খাবারটি রাখবার জন্য, সিটে বসেই খেতে হচ্ছে, সিটে রেখে খেতে হচ্ছে রাদার। আর আরেকটা যেটা বারবারই বলছে, এই গোটা এই যে ফার্স্ট এসির যে কম্পার্টমেন্টগুলো, সেখানে কিন্তু কোথাও কোনো ডাস্টবিনের প্রভিশন নেই। তো এই দুটো জিনিস আমার মনে হয় একটু রাখলে ভালো হয়। কিছুই নয়, কম্পার্টমেন্টটা পরিষ্কার থাকবে। আপনাদের যেরকম ওঠার পর থেকেই বলছি, আমি এই ট্রেনটিতে খেতে আসিনি, যদি খাবার নাও দিত আমার কোনো কমপ্লেন্ট ছিল না। বাট সারপ্রাইজিংলি মেফেয়ারের কেটারিং, মেফেয়ারকে অ্যাজ আ ব্র্যান্ড আমি ভীষণ ভালোবাসি। ওনাদের হোটেল বলুন, ওভারঅল যে কোনো জিনিসের ব্যবস্থাপনা সাধারণত ভালোই হয়। তো স্পেসিফিক্যালি একটা জিনিস একটু কারেকশানও করতে হবে। আমি যেটাকে পনির ভাবছিলাম সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা ধোকার ডাল না। ভেজ ফ্রাইড রাইসটাও খুব ভালো, খুব প্যালেটেবল, ঘিয়ের গন্ধ আছে, ফ্রেশ। একটু খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে, সেটা আমাদেরই দোষে। খাবারটা ওনারা যখন দিয়ে গেছেন তখন ন্যাচারালি খিদে পায়নি, একটু রেখে খেয়েছি বলে খাবারগুলো ঠান্ডা লাগছিল। বাট খাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মানে এরকম
ভেজ খাবার হলে খাওয়াই যায়, খুব একটা অসুবিধা কিছু হয় না। আর দেখুন এই কয়েকটা ঘন্টার ব্যাপার, আমার ক্ষেত্রে তো লেস দ্যান 8 আওয়ার্স। এইটুকু সময় ননভেজ না খেয়ে আমি থাকতে পারবো, আমার কোনো কমপ্লেন্ট নেই। ঘড়িতে বাজে প্রায় রাত 10টা, ডিনার ডান। আমি তো আর 3.5 ঘন্টা পরেই নেমে যাব। আমার ডিনার, ট্রেনের কমফর্ট সত্যি কিছু নিয়েই কোনো কমপ্লেন্ট নেই, খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যে এলাম। শুধু যে জিনিসটা আমার বলার আর কি, মানে স্পেসিফিক্যালি যারা এনজেপিতে যাবেন তাদের কিন্তু যাওয়ার সময়তে আমি যে প্রবলেমটা ফেস করছি সেটা হবে। সেটা হচ্ছে আপনি রাত 1:40 নেমে যাবেন, তারপরে তো এই 4-5 ঘন্টা আপনাকে একটা থাকার অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তো সেক্ষেত্রে একটা বাড়তি খরচ হবে। তো রাত্রির বেলা ট্রেনগুলোর রিপ্লেসমেন্ট হলো না ঠিকই, বাট পিক সিজনে এই ট্রেনেও যদি যেতে পারেন তাও অ্যাটলিস্ট কিছুটা তো রাশ ম্যানেজড হবে, মানে কিছু কম লক্ষ্যে আর কি ভলভো বাসে যেতে হবে। আর ফেরার সময়তেও এই ট্রেনটা প্রায় রাত 12টা নাগাদ এনজেপিতে আসে। তো সেক্ষেত্রেও এটা খুব একটা কার্যকরী নয়, কারণ যারা পাহাড় থেকে নেমে যান 5:30-6টার মধ্যে আলো থাকতে থাকতে, তারা চেষ্টা করবেন 7টা-8টার দিকে ট্রেন ধরে আবার কলকাতায় ব্যাক করার। তো আপনি যদি এই ট্রেনটা আবার রাত্রিবেলা ধরতে যান তো সেক্ষেত্রে একটা বিরাট ওয়েটিং টাইম হবে। তো এই দু একটা ড্রব্যাক আছে টাইমিংটা মূলত। বাট এটা কাদের ক্ষেত্রে ভালো, যারা বিজনেস পারপাসে হয়তো ট্রাভেল করছেন বা যারা ওখানেই থাকেন, শিলিগুড়িতে থাকেন কি কামাখ্যায় থাকেন, তাদের হয়তো ভালো। বাট ট্রাভেলার পার্সপেক্টিভ, স্পেশালি নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায়, নট নেসেসারিলি এনজেপি, আপনি জলপাইগুড়ি রোড, কোচবিহার যেখানেই ভাবুন, টাইমিং গুলো খুব উইয়ার্ড আর কি। তো এটা একটা চ্যালেঞ্জ থেকে যাবে। বাট একটাই ভালো, শিলিগুড়িতে আগে 8টা, 8:30টার পরে সেরকম কোনো ভালো ট্রেন ছিল না। যাদের আর্জেন্সিতে কোনো কারণে কলকাতায় আসার দরকার কম সময়ের মধ্যে, ভলভো বাস ছাড়া রাত্রে অন্য কোনো অপশনই ছিল না, কারণ বাগডোগরা থেকে কলকাতার লাস্ট ফ্লাইটও ছাড়ে 8টার আগে। তো এই যেহেতু 12টায় এই ট্রেনটা কাভার করবে শিলিগুড়ি বা এনজেপি কে যাই বলুন না কেন, তো অ্যাটলিস্ট বিপদে আপদে মানুষের কলকাতায় ফেরার একটা অপশন তো থাকলো। এই ট্রেন জার্নিটার এইটুকুনি দেখানোর, এর বাদে আশা করি উইথ টাইম সার্ভিসেস ইমপ্রুভড হবে। যে কোনো নতুন জিনিসই স্ট্যান্ডার্ডাইজ হতে সময় লাগে। আমাদের যেগুলো মনে হয়েছে ওনাদের ফিডব্যাক ফর্মে আমরা জানিয়েছি, এই ট্রেন জার্নিটা খাবার ছাড়াও হতো, এতই অল্প সময়, স্পেসিফিক্যালি যারা এনজেপি যাবেন কোনো ফ্যাক্টরি নয়। বাট যেটা পেয়েছি সেটাকে কমপ্লিমেন্টারি ভাবলে কোনো খারাপ লাগার কিন্তু কোনো জায়গাই নেই। ঘড়িতে বাজে রাত 1:55। নির্ধারিত সময় থেকে মিনিট 15 লেট করে আমাদের এই ট্রেনটি এসে পৌঁছলো নিউ জলপাইগুড়িতে। আমি তো নেমে গেলাম, এই ট্রেন এগিয়ে যাবে কামাখ্যার দিকে। আরও মোটামুটি 6.5 ঘন্টা 7 ঘন্টা সময় নেবে কামাখ্যা পৌঁছতে। ট্রেন তো এই মাঝরাতে আমাকে এনজেপিতে নামিয়ে দিল। আমি এই বিষয়টি নিয়েই বলছিলাম যখন হাওড়া থেকে স্টার্ট করলাম, যে এবার কি, আমি তো দিনের আলো ফোটার আগে এনজেপি ছাড়তে পারবো না। আমি এরকম একটা জিনিস হবে অ্যান্টিসিপেট করেই আগে থেকে রিটায়ারিং রুম বুক করে রেখেছি। মানে এনজেপিতে রিটায়ারিং রুম পাওয়াটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আমার আগের বার সরাইঘাটে এসে যা অভিজ্ঞতা হয়েছিল রাত্রিবেলা, তো সেই শিক্ষা নিয়ে আমি আগে থেকে একটা নিজের জন্য এসি ডরমিটরি বুক করেছি। 500 টাকা খরচ পড়েছে 6 ঘন্টার জন্য। তো আমি কাল আবার 8টা নাগাদ সকালে এখান থেকে ফ্রেশন আপ হয়ে রওনা হব। তো চলুন আপনাদেরও দেখিয়ে রাখি যে এখন এনজেপি রিটায়ারিং রুমের অবস্থা কি, কি এক্সপেকটেশন রাখতে পারেন। আমার ট্রেনের জার্নি নিয়ে কিছু বলার নেই, বাট টাইমটা সত্যিই অড। সত্যি কথাই বলছি যে অনেক দিন পরে কোনো ট্রেনে ট্রাভেল করে এতটা ভালো লাগলো। মানে ছোটখাটো অনেক জিনিস চোখে পড়লো, স্পেসিফিক্যালি বেডরোল গুলো এত ভালো কোয়ালিটি দিয়েছেন ওনারা, মানে মসলিনের মতো একদম। ফার্স্ট এসির যে বেডশিটস বলুন, যে গদিটা ব্যবহার করা হয়েছে বাড়ির গদির মতো, প্রায় শুয়ে এতটা আরাম পেয়েছি। গোটা গাড়িটাই ভালো, বাট আমি স্পেসিফিক্যালি বলবো যদি ঠিক জিনিসটাকে উপভোগ করতে হয়, চেঞ্জেস গুলোকে ভালো করে ফিল করতে হয়, তাহলে কিন্তু আপনাকে মিনিমাম সেকেন্ড এসিতে আসতে হবে। অসাধারণ অভিজ্ঞতা হলো, সারা জীবন মনে থেকে যাবে এই ফার্স্ট জার্নিতে। এরপরে হয়তো অনেকই চড়তে হবে আমাদের কাজের দরুন, বাট দিস ওয়াজ আ স্পেশাল ওয়ান। একদিকে যেটা ভালো হয়েছে যে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মেই নামিয়েছে, তো এই দিকেই কিন্তু এক্সিকিউটিভ লাউঞ্জ অন্যান্য সমস্ত ফেসিলিটি আছে। তো আশা করি আমার রিটায়ারিং রুম পৌঁছতেও খুব একটা কিছু অসুবিধা হবে না। এই ডান দিকেই অ্যারো দেওয়া আছে ওয়ে টু রিটায়ারিং রুম বলে। এক্সিকিউটিভ লাউঞ্জ খুব স্বাভাবিক কারণেই বেশিরভাগ সময় অকুপায়েড থাকে। এখানে ক্লোক রুমও আছে, তো আপনারা যদি খানিকক্ষণ অপেক্ষা করতে চান বাইরে বসে, সেটাও করাই যায়, 1 ঘন্টা 3 অপেক্ষা করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি হচ্ছে এই এসি রিটায়ারিং রুমের ফ্যাসিলিটিটা।
আমার তো অনলাইনেই বুক করা, আর যারা এসে কারেন্ট রিজার্ভেশন দেখতে চান সেটাও এখানেই দেখিয়ে দেবে যদি কিছু খালি থাকে, বাট সেই ভরসাটা একদমই না করাই উচিত। চেক ইন হয়ে গেল, মিনিট 5 নিল। আমি তো এসি ডরমিটরি বুক করেছি 6 ঘন্টার জন্য। এছাড়া আপনার প্রাইভেট রুম থেকে শুরু করে সমস্ত কিছুই আছে। একটা তলা ওপরে আসতে হলো। এমনি পরিষ্কার পরিচ্ছন্ন জানেন তো, মানে ওই স্টেশনের বাইরে শ্যাবি হোটেলগুলো থাকার থেকে স্টেশনের ভিতরে সিকিউর প্রেমাইসের মধ্যে যথেষ্ট ভালো। আমি এটুকু বুঝতে পারছি ন্যাচারালি যে আপনারা যারা পরিবার নিয়ে আসবেন নিশ্চয়ই ডরমিটরিতে থাকবেন না, কিন্তু সোলো ট্রাভেলার যদি হন, বিজনেস নিডসে আসেন, কোনো কারণে একা ট্রাভেল করছেন, তাহলে একটা গুণমানের ব্যাপারে ধারণা পাবেন। ভালো। এমনি এখান থেকে দেখুন স্টেশনটাই দেখা যাচ্ছে। আবার কি দেবে 500 টাকায়, আজকে কি হয়। শেষমেশ যখন আমার নির্ধারিত এসি ডরমিটারিতে পৌঁছলাম, প্রথমে ঢুকে বুকটা আঁতকে উঠল। এটা কোনো রুম নাকি মর্গ বোঝার উপায় নেই। যাই হোক, বাঁদিকে একটা লকার সেকশন ছিল, তালাচাবি নিজের সঙ্গে রাখবেন, এনারা তালাচাবি দেয় না। আপনার কাঁধ ব্যাগটুকু এখানে রাখতে পারেন, সুটকেসটা খাটের নিচে নিয়েই শুতে হবে। এখানের একটা যে রেট চার্ট সেটা আমি স্ক্রিনে ফ্ল্যাশ করে দিচ্ছি। বিভিন্ন রুম এবং কতক্ষণ থাকলে কত টাকা পড়তে পারে সেটা একবার চোখ বুলিয়ে দেখে নেবেন। ডাবল বেডেড কেবিন যেটা, সেটা সব থেকে ভালো পরিবারের জন্য। সেখানে একটা এনক্লোজড স্পেস পাবেন। আর এটা হচ্ছে এই ডরমিটরিগুলোর সঙ্গে লাগোয়া টয়লেটগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি যেহেতু 500 টাকা দিয়েছিলাম, আমার এর বেশি কিছু চাহিদাও ছিল না। এটুকুই কনসার্ন ছিল যাতে লাগেজটুকু সেফলি থাকে। যাই হোক, এ তো ছিল এনজেপি পৌঁছানোর গল্প। এনজেপি পৌঁছে কোথায় থাকলাম সে সমস্ত গল্প নিয়ে আসছি এই ট্রাভেল সিরিজের পরবর্তী পর্বে। চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন পেয়ে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। আজকে এখানেই শেষ করলাম।